একদম শেষ মুহূর্তে যখন কাজী সাহেব খাতায় এগিয়ে দিলেন, ঠিক তখনই রিমির প্রিয় বান্ধবী তন্নি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। চিৎকার করে বলল, রিমি, খোদার দোহাই লাগে, এই সইটা করিস না। অর্কর সাথে আমার 3 বছরের সম্পর্ক, আমি ওর সন্তানের মা হতে চলেছি। আমার জীবনটা এভাবে ধ্বংস করিস না। মুহূর্তের মধ্যে পুরো বিয়ের আসর স্তব্ধ হয়ে গেল। রিমি পাথরের মতো জমে গিয়ে তন্নির দিকে তাকাল। অর্ক বসা থেকে আচমকা দাঁড়িয়ে তীব্র গলায় প্রতিবাদ করল, কি আজে বাজে বকছো মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তন্নি ছলছল চোখে অর্কর দিকে তাকিয়ে বলল, এখন কেন অস্বীকার করছো? কি অপরাধ ছিল আমার যে আমাকে ফাঁকি দিয়ে আমারই বান্ধবীর গলায় মালা দিতে যাচ্ছ? অর্ক ভীষণ ক্ষিপ্ত হয়ে তন্নির দিকে তাকাল, চোখ দুটো যেন আগুন ছাড়ছে। সে সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, এই মেয়েকে আমি চিনিই না, ও কি করে আমার বাচ্চার মা হবে? সব মিথ্যে। তন্নি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি এটাই বলবে, এখন তো আমাকে আর তোমার প্রয়োজন নেই। রিমি নির্বাক, একটা শব্দ তার মুখ থেকে বেরোচ্ছে না। রিমির বাবা আসাদ সাহেব গম্ভীর গলায় বললেন, এসব কি ধরনের তামাশা হচ্ছে এখানে? অর্ককে লক্ষ্য করে তার বাবার রাগত্ব স্বরে জিজ্ঞাসা করলেন, অর্ক, এই মেয়েটা কি বলছে এসব? অর্ক কপালে হাত দিয়ে বলল, আমি কিচ্ছু জানি না বাবা, ও কেন এসব বানিয়ে বলছে আমি বুঝতে পারছি না। অর্কের বাবা তন্নির দিকে ফিরে নরম গলায় বললেন, মা, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? রিমির সাথে সম্বন্ধ করার আগে আমরা অর্ককে বারবার জিজ্ঞাসা করেছিলাম, ও যদি তোমাকে ভালোবাসত তবে তো বলতো। তন্নি ডুকরে কেঁদে উঠে বলল, আমার গুরুত্ব ফুরিয়ে গেছে আঙ্কেল। 3টে বছর আমরা চুটিয়ে প্রেম করেছি, লুকিয়ে বিয়েও করেছি, আর আজ নিজের সন্তানের দায়িত্ব নিতে চাইছে না আপনার ছেলে। অর্ক তেড়ে গিয়ে বলল, একদম মুখ সামলে কথা বলো। রিমি এবার মাথা তুলে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, থামুন আপনারা। তারপর তন্নির দিকে তাকিয়ে বলল, তন্নি, তুই যা বলছিস তার কোনো প্রমাণ আছে তোর কাছে? তন্নি আঁচল দিয়ে চোখ মুছে বলল, রিমি, তোকে একটা ছেলের কথা বলতাম না যার সাথে আমি রিলেশনে আছি? সেই ছেলেটাই এই অর্ক। অর্ক চিৎকার করে বলতে লাগল, সব মিথ্যে, ও নিশ্চয়ই কারোর কাছ থেকে টাকা খেয়ে আমাদের মান সম্মান নষ্ট করতে এসেছে। রিমি হাত তুলে অর্ককে থামিয়ে দিল। তন্নিকে বলল, আর কোনো অকাট্য প্রমাণ দেখাতে পারবি? তন্নি নিজের মোবাইলটা রিমির হাতে দিয়ে বলল, এই চ্যাটগুলো দেখ, আর কিছু অডিও রেকর্ড আছে, সেগুলো শোন। রিমি মেসেজগুলো স্ক্রোল করে অডিও ক্লিপটা প্লে করল। চ্যাটগুলো দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল এগুলো কোনো সাধারণ আলাপ নয়, তীব্র ভালোবাসার কথোপকথন। অডিওতে অর্কর স্পষ্ট গলা শুনে তার বাবা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। ধিক্কার দিয়ে বললেন, ছি, তোর মতো কুলাঙ্গার আমার ঘরে জন্মেছে, শত্রুর ঘরেও যেন খোদা এমন সন্তান না দেয়। রিমি এবার অর্কের দিকে তাকাল। তার চোখ শান্ত কিন্তু ধারালো। বলল, এবার আপনার কিছু বলার থাকলে বলুন, নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো উপায় আছে? অর্ক অপরাধীর মতো মাথা নিচু করে রইল। সে ভাবতেও পারেনি তন্নি এভাবে সব কিছুর প্রমাণ জমিয়ে রাখবে। রিমির বাবা তখন অর্কের বাবার দিকে তাকিয়ে বললেন, আপনারা আপনাদের বাড়ির বউকে নিয়ে এক্ষুনি বিদায় হন। রিমি, তুই ভেতরে গিয়ে কাপড় বদলে আয়। অর্ক কাকুতি মিনতি করে বলল, আঙ্কেল প্লিজ শুনুন। আসাদ সাহেব সিংহ গর্জনে বলে উঠলেন, লজ্জা করে না তোমার? গোপনে বিয়ে করে নিজের সন্তানকে অস্বীকার করছ, আবার এসেছ আমার মেয়ের জীবন নষ্ট করতে। তন্নির দিকে ইশারা করে বললেন, আজ এই মেয়েটার জায়গায় অন্য কেউ হলে আমি পুলিশে দিতাম। ওর মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। এরপর রিমির দিকে তাকাতেই রিমি বলল, তোমরা কি আমার মুখ থেকে আর কিছু শুনতে চাও? সদর দরজা খোলা আছে, দয়া করে আপনারা আসতে পারেন। চরম অপমানে অর্কের মুখ কালো হয়ে গেল। সে বিষাক্ত নজরে তন্নির দিকে তাকাল। রিমি অর্কের বাবার সামনে গিয়ে বলল, আঙ্কেল, তন্নি এখন আপনাদের ঘরের বউ, ওর যেন কোনো অসম্মান না হয়। আজ ওকে আপনাদের সাথেই নিয়ে যান, বাকিটা ওর মা বাবার সাথে আমার আব্বু কথা বলে নেবে। অর্কের বাবা করুণ মুখে বললেন, আমি লজ্জিত মা, আমাদের ক্ষমা করে দিও। তন্নিকে সাথে নিয়ে বড়যাত্রী দল তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। রিমি নিজের ঘরে ঢুকে দরজা সশব্দে বন্ধ করে দিতেই বাইরে সবাই চমকে উঠল।
তার মা, বাবা আর আত্মীয়রা দরজার সামনে ছুটে এসে জোরে জোরে ফাক্কাতে লাগলেন। রিমি ভেতর থেকে একটা লম্বা শ্বাস ফেলে বলল, আমি একদম ঠিক আছি, তোমরা ভেবো না, শুধু কিছুক্ষণের জন্য আমাকে একটু একা থাকতে দাও। রিমির বাবা সবাইকে বুঝিয়ে দরজার সামনে থেকে সরিয়ে নিয়ে গেলেন। এই মুহূর্তে মেয়েটার একটু একাকিত্ব দরকার। বিয়ের ভারী বেনারসি আর গয়নাগাটি খুলে রিমি একটা সাধারণ সুতির থ্রিপিস পরে খাটে এসে বসল। আজ রাতে যার শ্বশুরবাড়িতে পা রাখার কথা ছিল, সে এখন সম্পূর্ণ একা, বিশ্বস্ত অবস্থায় নিজের ঘরে বসে আছে। একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা যন্ত্রণার আর অপমানের তা শুধু সেই বোঝে। রিমি ঢাকার খালার বাসায় থেকে অনার্স পড়ত। বাবার জরুরি ফোন পেয়ে গ্রামে এসেছিল। এখানে এসে নিজের বিয়ের আয়োজন দেখেও বেশ অবাক হয়েছিল। বাবা বুঝিয়েছিলেন পাত্রের পুরো পরিবার উচ্চশিক্ষিত। রিমির যেটুকু পড়া বাকি আছে বিয়ের পর ওরা পড়াবে, চাকরিতেও বাধা দেবে না। ছেলের ছবি দেখে রিমিরও অমত ছিল না। দেখতে সুন্দর, মার্জিত এবং ভালো চাকরি করে, কিন্তু ভাগ্যে যে এত বড় একটা প্রতারণা লেখা ছিল তা সে কল্পনাও করেনি। একটা মানুষ এতটা নিখুঁত অভিনয় কি করে করতে পারে? ভাবতে ভাবতে রিমির চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে হাত দিয়ে চোখ দুটো শক্ত করে মুছে নিল। নিজেকে নিজে বলল, এসব নিয়ে আর এক ফোঁটাও ভাবব না, এখন থেকে শুধু নিজের কেরিয়ার গড়ব। ঘুম থেকে ওঠার পর আমার মাথায় অন্য কোনো চিন্তা থাকবে না। এই ভেবে সে চোখ বন্ধ করল। রাত 9টায় যখন রিমির ঘুম ভাঙল, সে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে কিছুক্ষণ রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। একটা লম্বা ঘুম দেওয়ায় মনটা কিছুটা হালকা লাগছে। অতীত নিয়ে আর মন খারাপ করতে চাইল না সে। নিচে নেমে রান্নাঘরের দিকে যেতেই দেখল মা আর চাচি মিলে রাতের খাবার গরম করছেন। সবার খাবার সময় হয়ে গেছে। রিমি একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়ল। একে একে পরিবারের বাকি সদস্যরাও খেতে এলেন, কিন্তু পুরো টেবিল জুড়ে এক শ্মশান নীরবতা। কেউ কোনো কথা বলছে না। রিমি ভুরু কুচকে হেসে বলল, কি ব্যাপার, সবাই এমন বোবা হয়ে আছো কেন? রিমির ছোট চাচা আমতা আমতা করে বললেন, না মানে মা, আজকে বাড়িতে যা ঘটে গেল তাতে কারোর মন ভালো নেই, বিশেষ করে তোর অবস্থা ভেবে। রিমি মাঝপথেই হেসে উঠে বলল, আমার মন একদম খারাপ না চাচা, আর যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কেউ মুখ কালো করে থেকো না, আগের মতো বাড়িটা জমজমাট করো। আজ যদি তন্নি সাহস করে সত্যিটা না বলতো তবে আমার জীবনটা নরক হয়ে যেত। এখন তো সব পরিষ্কার, আমি আবার ঢাকায় ফিরে যাব। রিমির খালাতো ভাই নিশান বলল, তুই কি কালই আমাদের সাথে ব্যাক করবি? রিমি এক লোকমা ভাত মুখে দিয়ে বলল, না রে, আর 2 দিন সবার সাথে কাটিয়ে তারপর ফিরব। নিশান বলল, তোর জন্য একটা পার্ট টাইম জবের খোঁজ পেয়েছি, তুই যদি করতে চাস তবে আমি কোম্পানির লোকের সাথে কথা বলতে পারি। রিমির বাবা চোখ রাঙিয়ে বললেন, তুই আবার কিসের চাকরি করবি? আমরা কি তোকে টাকা পাঠাই না? রিমি শান্তভাবে বলল, আমি কি বলেছি আব্বু তোমরা টাকা দাও না? ভার্সিটির ক্লাসের পর যে সময়টা ফাঁকা থাকে তখন কাজ করলে অভিজ্ঞতা বাড়বে, আর যদি দেখি বেশি চাপ হয়ে যাচ্ছে ছেড়ে দেব। হ্যাঁ খালু, রিমি ঠিকই বলছে, প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকা ভালো। রিমির বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে, যাতে তোমার ভালো হয় সেটাই করো, কোনো সমস্যা হলে আব্বুকে জানাবে। পরদিন বিকেলে ছাদে কাজিনদের সাথে আড্ডা দিচ্ছিল রিমি। নিশান তার মাকে নিয়ে সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ছাদে সবাই মিলে ঠিক করল কানামাছি খেলবে, কিন্তু কেউই চোখে কাপড় বাঁধতে রাজি হচ্ছিল না। অগত্যা রিমি নিজেই এগিয়ে এলো। এক কাজিন রিমির চোখ ওড়না দিয়ে বেঁধে একটু ঘুরিয়ে দিল। রিমি হাত বাড়িয়ে সবাইকে খুঁজতে খুঁজতে ছাদের একদম শেষ প্রান্তে চলে এলো। আর এক পা বাড়ালেই সে নিচে পড়ে যেত। ঠিক তখনই কেউ একজন শক্ত করে তার হাত ধরে ভেতরের দিকে টেনে আনল। চোখের বাঁধন খুলতেই রিমির সামনে তার মায়ের অগ্নিশর্মা চেহারা ভেসে উঠল। মা রাগত স্বরে বললেন, এত বড় ধেড়ে মেয়ে হয়েছিস, অথচ একটুও জ্ঞান বুদ্ধি নেই। দিন দিন যেন কচি খুকি হচ্ছিস। ওরা না হয় ছোট, তুই তো সবার বড়। রেলিং ছাড়া ছাদে কেউ এভাবে কানামাছি খেলে? এখনই নিচে পড়ে হাত পা ভাঙতে। মা, আমি আসলে একদম চুপ, নিচে চল এখন, আর তোরা সবাই নিচে আয় জলদি। মা আপন মনে বিড়বিড় করতে করতে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। মেয়ের যেমন বুদ্ধি তেমনি ওর বাপের। আজ ওই বুড়োকে বলবো ছাদে কেন এখনো রেলিং দেওয়া হয়নি। অবশেষে রিমির ঢাকা ফেরার দিন ঘনিয়ে এলো। 2 দিনের কথা বলে সে বাড়িতে 5 দিন কাটিয়ে দিল।
ওদিকে খালার বাসা থেকে অনবরত ফোন আসছিল। ঢাকা ফিরতে হবে বলে সে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ব্যাগ গুছিয়ে নিল। মোবাইল আর জরুরি কাগজপত্র সব ঠিকঠাক করে নিল। সকাল 7টায় বাস। সকালে মা, চাচা চাচি আর কাজিনদের কাছ থেকে বিদায় নিয়ে রিমি বাবার সাথে বের হল। বাস স্ট্যান্ডে এসে মিনিট 10 অপেক্ষা তুরতেই ঢাকা যাওয়ার বাস চলে এলো। রিমির বাবা নিজে উঠে মেয়েকে সিটে বসিয়ে দিয়ে নিচে নেমে এলেন। বাস ছাড়া পর্যন্ত তিনি জানালার পাশে দাঁড়িয়ে রইলেন। রিমি হাত নেড়ে বাবাকে চলে যেতে বলল। এটা ওনার পুরনো অভ্যেস। প্রতিবারই মেয়েকে বিদায় দেওয়ার সময় এভাবে দাঁড়িয়ে থাকেন। রিমি জানালার বাইরে তাকিয়ে নিজের কান্না চেপে রাখল। সে যদি কেঁদে ফেলে তবে তার বুড়ো বাবাও সামলাতে পারবেন না। বাস চলতে শুরু করল। রিমি জানালা দিয়ে পেছনে তাকিয়ে দেখল তার বাবা পকেট থেকে রুমাল বের করে চশমাটা মুছে চোখ মুছছেন। বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো রিমির। সে বাসের সিটে মাথাটা এলিয়ে দিল। 5 ঘন্টার দীর্ঘ জার্নি শেষে বাস অবশেষে ঢাকার সায়েদাবাদ এসে পৌঁছাল। যাত্রীরা যে যার মতো নেমে গেল। রিমি বাস থেকে নামতেই হঠাৎ ঝমঝম করে আকাশ ভেঙে বৃষ্টি নামল। সে দৌড়ে গিয়ে একটা যাত্রী ছাউনির নিচে আশ্রয় নিল। নিশান ফোন করে বলেছিল ওকে রিসিভ করতে আসবে, কিন্তু রিমি বারণ করে দিয়েছিল। বলেছিল, আমি একাই চলে আসতে পারবো ভাইয়া, তোমার অফিস কামাই করার দরকার নেই। সময়ের সাথে সাথে বৃষ্টির বেগ আরও বাড়তে লাগল, কমার কোনো লক্ষণ নেই। রিমি জানালা দিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টির শীতল কণাগুলো ছুঁয়ে দেখতে লাগল। তার চারপাশের কিছু মানুষ তার এই বৃষ্টিবিলাস দেখে অদ্ভুত নজরে তাকাচ্ছিল, যেন বৃষ্টির জল ছোঁয়া এই পৃথিবীর কোনো এক অষ্টম আশ্চর্য ঘটনা।